একজন নিরক্ষর বালক কিভাবে হলেন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট। আজ জানব সম্রাট আকবরের অবিশ্বাস্য গল্প। 1545 সালের 15 অক্টোবর পাকিস্তানের আমেরকোটের একটি ছোট রাজপ্রাসাদে জন্ম নেন যুবরাজ আকবর। তার বাবা হুমায়ুন তখন শের শাহ সুরির কাছে পরাজিত, নিজের রাজ্যহারা এক পালাতক বাদশাহ। সেইসবে পড়তে না পারলেও আকবর ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী, একবার শুনলেই মুখস্থ। মাত্র 13 বছর বয়সে 1556 সালে পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন আকবর। মাথায় মুকুট, চোখে দৃঢ়তা। বৈরাম খান লৌহমানব সেনাপতি হন তার প্রথম অভিভাবক। সাম্রাজ্যের আসল কর্ণধার তখন তিনি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1545 হেমু বিক্রমাদিত্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে আকবরের প্রথম বড় যুদ্ধ। হেমুর চোখে তীর বিদ্ধ হয়, বিধ্বস্ত বাহিনী পালায়। আকবর দিল্লির মসনদ পুনরুদ্ধার করেন। মাত্র 20 বছর বয়সে বৈরাম খানকে সরিয়ে নিজেই সাম্রাজ্যের ভার নেন আকবর। ক্ষমতার আসল পরীক্ষা শুরু হয় ইতিহাসের এক অনন্য অধ্যায়, 50 বছরের দীর্ঘ শাসন, যা ভারতকে চিরতরে বদলে দেবে। আকবরই প্রথম মুঘল শাসক যিনি শুধু জয় নয়, শাসন ব্যবস্থাকেও বিজ্ঞানে পরিণত করেছিলেন। সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করলেন। প্রতিটিতে সুবাদার সরাসরি সম্রাটের কাছে জবাবদিহি। মনসবদারি র্যাঙ্ক সিস্টেম চালু করলেন। 10 থেকে 10,000 পর্যন্ত র্যাঙ্ক, যোগ্যতায় পদোন্নতি। রাজস্ব মন্ত্রী তোডরমাল আনলেন জাবাত পদ্ধতি, প্রতিটি জমির পরিমাপ, উর্বরতা অনুযায়ী কর নির্ধারণ। দুর্ভিক্ষের সময় কর মওকুফ, কৃষকদের ইন। আকবরের এই নীতি প্রজাদের হৃদয় জয় করেছিল। নিজে পড়তে না পারলেও প্রতিদিন রাতে পণ্ডিতরা তাকে বই পড়ে শোনাতেন। জ্ঞানের তৃষ্ণা ছিল অদম্য। নবরত্ন আকবরের 9 রত্ন, বীরবল, তোডরমাল, আবুল ফজল, তানসেন, প্রতিটি নাম ইতিহাসে অমর। বীরবল সবচেয়ে প্রিয় উপদেষ্টা। তার কৌতুক ও বুদ্ধিতে সমস্যার সমাধান করতেন আকবর। আবুল ফজল লিখলেন আকবরনামা। 3 খণ্ডের এই মহাগ্রন্থ আকবরের জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল। আকবরের দরবারে ফার্সি, হিন্দি, সংস্কৃত বহু ভাষার পণ্ডিতরা একসাথে। এটি ছিল তার শক্তি। একজন মুসলিম সম্রাট হিন্দু মন্দিরে পূজা দেখে যান, খ্রিস্টান পাদ্রীকে আলিঙ্গন করেন। কেন? রাজপুত রাজকন্যা যোধাবাইকে বিয়ে করলেন আকবর। বিয়েতে হিন্দু রীতি মানা হল পুরোপুরি। হিন্দুদের উপর জিজিয়া কর বাতিল করলেন 1574 সালে, এক ঐতিহাসিক ঘোষণা যা লাখো মানুষ উদযাপন করে। 1575 ফতেহপুর সিক্রিতে তৈরি করলেন ইবাদতখানা, বিশ্বের প্রথম আন্তধর্মীয় বিতর্ক কেন্দ্র। জেসুইট পাদ্রীরা এলেন পর্তুগাল থেকে, পার্সি জরথুস্ত্রীরা এলেন ইরান থেকে। সবাইকে সমান সম্মান। 1552 সালে ঘোষণা করলেন দ্বীন-ই ইলাহি, সব ধর্মের সেরা নীতি নিয়ে গড়া এক নতুন দর্শন। মুসলিম আলেমরা তীব্র বিরোধিতা করলেন। তর্ক উত্তপ্ত হল আকবরের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত। তবু ইসলাম ছাড়েননি আকবর। নিয়মিত নামাজ, রোজা পালন করতেন। বিশ্বাস ছিল অটুট। ধর্মীয় সহনশীলতায় আকবরের আসল অস্ত্র ছিল। এটি দিয়ে তিনি বিশাল বৈচিত্র্যময় ভারতকে এক করেছিলেন। আজও ইতিহাসবিদরা বলেন, আকবরের ধর্মনীতি না থাকলে মুঘল সাম্রাজ্য এত দীর্ঘস্থায়ী হতো না। একটা যুদ্ধে তিনি নিজে হাতে হাতি মেরেছিলেন। বিশ্বাস হচ্ছে না? শুনুন আকবরের সবচেয়ে সাহসী গল্পটা। 1559 চিতোরগড়, রাজপুতদের সবচেয়ে শক্তিশালী দুর্গ। আকবর এলেন 60,000 সৈনিক নিয়ে। দুর্গের ভেতরে রানী ও নারীরা সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণ নয়, জওহর, সম্মান বাঁচাবেন অগ্নিতে। চিতোর বিজয়ের পর আকবর বুঝলেন শুধু তলোয়ারে সাম্রাজ্য হয় না, চায় মন জয়। নীতি বদলালেন।
রাজপুত রাজা মান সিং হলেন আকবরের সেনাপতি। প্রাক্তন শত্রু এখন বিশ্বস্ত সহযোদ্ধা। গুজরাট, বাংলা, কাশ্মীর একে একে সব জয়। আকবরের সামরিক প্রতিভা ছিল অপ্রতিরোধ্য। যুদ্ধস্থির পিঠে চড়ে নিজে লড়তেন আকবর। সেনাপতিরা বারণ করতেন, তিনি শুনতেন না। দাক্ষিণাত্যে অভিযান, আহমেদনগর ও আসিরগড় দখল করে সাম্রাজ্যের সীমা দক্ষিণে বাড়ালেন। আকবরের সেনাবাহিনীতে হিন্দু, মুসলিম, রাজপুত, আফগান বৈচিত্র্যই ছিল তাদের শক্তি। আকবরের মৃত্যুকালে মুঘল সাম্রাজ্যের আয়তন ছিল ৩৫ লক্ষ বর্গ কিলোমিটার, ৫০০ কোটি প্রজা। আকবরের দরবার ছিল না শুধু রাজদরবার, এটি ছিল ভারতের সবচেয়ে বড় শিল্প ও সংস্কৃতি কেন্দ্র। ফতেপুর সিক্রি ১৫৭১ সালে শুরু। লাল বেলেপাথরের এই শহর আকবর গড়েছিলেন মাত্র ১৫০০ বছরে। বুলন্দ দরওয়াজা, উচ্চতা ৫০০ মিটার, গুজরাট বিজয়ের স্মারক। তৎকালীন বিশ্বের সবচেয়ে উঁচু দরজা। মোঘল মিনিয়েচার পেইন্টিং, পার্সি ও ভারতীয় শৈলীর অপূর্ব মিশ্রণ। আকবরের আমলে এটি শিল্পের শিখরে পৌঁছায়। তানসেন ভারতের সর্বকালের সেরা সঙ্গীতজ্ঞদের একজন। তার রাগ গেয়ে বৃষ্টি নামাতেন বলে কিংবদন্তি। মহাভারত ও রামায়ণ ফার্সিতে অনুবাদ হল। হিন্দু সংস্কৃতি মুসলিম পাঠকের কাছে পৌঁছাল প্রথমবার। মোঘলাই রন্ধনশৈলীর জন্ম আকবরের রান্নাঘরে। বিরিয়ানি, কাবাব, কোরমা আজও আমাদের থালায়। হাজারো কারিগর কাজ করতেন আকবরের দরবারে। জরি কাজ, মিনাকারি, পাথর খোদাই সব এখানেই। আকবরের সাংস্কৃতিক উত্তরাধিকার আজও বেঁচে আছে। মোঘলাই খাবার, সঙ্গীত, স্থাপত্যে। পুত্র সেলিম বিদ্রোহ করলেন এলাহাবাদে। পিতা ও পুত্রের এই দ্বন্দ্ব আকবরের হৃদয় ভেঙে দিল। প্রিয় বন্ধু আবুল ফজল সেলিমের নির্দেশে খুন হলেন। আকবর বললেন, আমার হাত পা কেটে নিল। বার্ধক্যে একে একে হারালেন বন্ধু, উপদেষ্টা। বিশাল সাম্রাজ্যে তিনি ক্রমশ একা হয়ে পড়লেন। মৃত্যুর আগে পুত্রকে ক্ষমা করলেন। সেলিমকে উত্তরসূরি মনোনীত করলেন। পিতার শেষ উপহার। ১৬০৫ সালের ২ অক্টোবর ৬৬ বছর বয়সে চিরবিদায় নিলেন সম্রাট আকবর। ভারত হারাল এক যুগপুরুষ। সিকান্দ্রার সমাধিতে তাকে শায়িত করা হল, যে সমাধি তিনি নিজেই জীবদ্দশায় তৈরি করে গিয়েছিলেন। আকবর প্রমাণ করেছিলেন, শক্তি দিয়ে রাজত্ব পাওয়া যায়, কিন্তু মানুষের মন জয় করতে লাগে ভালোবাসা। ৫০ বছরে তিনি যা গড়েছেন তা আজও ভারত, পাকিস্তান, বাংলাদেশের সংস্কৃতিতে বহমান। ইতিহাস মনে রাখবে, আকবর শুধু একজন সম্রাট ছিলেন না, ছিলেন একটি ধারণা, যে ধারণার নাম মহত্ব।